টিউশন থেকে বাসায় ফিরছি। শরীরটা আজকে অনেক ক্লান্ত লাগছে। জানি বাসায় ফিরলে তেসার বকা শুনে শরীরটার সাথে সাথে মনটা অনেকটা ক্লান্ত হয়ে যাবে। সব দিনগুলোর মতো আজকেও বাসার কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। জানি তেসা ভেতরেই আছে, তবু দরজা খুলে দেবে না। বিগত দিনগুলোর মতোই চাচিমা এসে দরজা খুলে দিল। আমি দেখলাম তিশা টেলিভিশন দেখছে। আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম, আর তখনই তিশা বলতে শুরু করলো, ওই ফকিরের বাচ্চা, ওইদিকে কই যাস রে? তামিমকে কে পড়াবে রে? তোর বাপ এসে পড়াবে নাকি? হ্যাঁ, একটা মানুষের টাকায় বসে বসে খেতে অনেক মজা লাগে। ফকিরের বাচ্চা, ছোট লোক কোথাকার, লজ্জা করে না আমার বাবার টাকায় খেতে পড়তে? আমি কিছুই বললাম না, চুপচাপ রুমে চলে এলাম। গোসল করতে গিয়ে অনেক সময় ধরে কান্না করলাম। এই কান্না নীরব, এই কান্না কেউ শোনে না, এমনকি চোখের পানিও মিশে যায় সাধারণ পানির সাথে। প্রতিদিন এটা আমার রুটিন হয়ে গেছে। আসুন পরিচয় হয়। আমি রাজ, বাবা মা কেউ নেই। আমি এতিম, চাচার বাসায় থাকি। অনার্স 3য় বর্ষে পড়ি। টিউশনিও করি, কিন্তু তাতে আমার খরচ চলে না। তিশা আমার চাচার মেয়ে। আমি ওর দু চোখের কাঁটা। অনেক বকা দেয় আমাকে। দেখলেন তো, চাচা চাচি অনেক ভালো, তাই তো থাকতে পারছি। তামিম তিশার ছোট ভাই। তিশা আমি একসাথেই পড়ি। আসলে ওকে আমি কিছুই বলতে পারি না, কারণ আমি তিশাকে ভালোবাসি। আজও ভালোবাসি কথাটা বলা হয়নি তিশাকে। কি করেই বা বলবো যে আমাকে দেখতেই পারে না। যাই, খাওয়া দাওয়া করে তামিমকে পড়াই। চাচিমা, ভাত দাও। হুম। বাবা, তুই বস, তিশা ভাত দিচ্ছে। তিশা, রাজকে ভাত দে তো। জানি তিশা চাচিমাকে কিছু বলল না, তবে আমার কপালে যে আজকে আর ভাত জুটবে না সেটা খুব ভালো করে বুঝতে পারলাম। ওই ছোট লোকের বাচ্চা, এখনো বসে আছিস কেন? আমি তোকে ভাত দেবো ভেবে? কখনোই দেব না। আমি কিছুই বললাম না, কারণ কিছু বললে হয়তো একটা চড়ও মারবে, তাই উঠে চলে গেলাম। তামিমকে পড়াচ্ছি, কিন্তু খিদেই পেট জ্বলে যাচ্ছে। পড়ানোর শেষে রুমে যাচ্ছিলাম, সবাই তখন খাচ্ছিল। চাচা ডাক দিল, অনেক খুশি হলাম। হয়তো খেতে পারবো, কিন্তু তার হলো কই। চাচা বলল, খেয়েছিস রাজ? হ্যাঁ বা না বলার আগেই চাচিমা বলে উঠল, রাজ খেয়েছে। আর তেসাও আমার দিকে রাগীভাবে তাকালো। আমি কিছুই বুঝতে না পেরে বললাম, আমি যাই, ঘুমাবো, সকালে টিউশন আছে। আমি রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, চাচিমা তো অন্যায় কিছু বলেনি, তার মেয়ে খেতে দেয়নি তাই তো আর দেখেনি। যাই হোক, পেটে ক্ষুধা নিয়েই ঘুমিয়ে যাই। এমন তো অনেক রাত কাটিয়েছি, না হয় আজকেও কাটাইলাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। আমি উঠে নামাজ পড়তে গেলাম। তারপর যখনই টিউশনিতে যাব বলে বের হব, চাচিমা পেছন থেকে বলে উঠল, রাজ, খেয়ে তারপর যা। আমি চাচিমার কথা শুনে অবাক হলাম। এর আগে তো এত সকালে খেতে বলেনি। কি ভাবছেন, চাচিমাও আমাকে দেখতে পারে না? আরে না, চাচিমা এত সকালে ওঠে না। উনি আমাকে অনেক আদর করেন, তাই তো থাকতে পারছি। হ্যাঁ চাচিমা, বলো। খেয়ে তারপর টিউশনিতে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। না, আমি এখন ঠান্ডা ভাত খাবো না। তখন চাচিমা রেগে বলে উঠল, দিব এক চর, তোর জন্য রান্না করেছি। আমি খেতে বসে দেখলাম সত্যি চাচিমা রান্না করেছে। তুমি এত সকালে রান্না করতে গেলে কেন? তুই কাল রাতে খাসনি কেন বলতো? তিশার আব্বু জিজ্ঞাসা করলো, তুই বললি খেয়েছি, না খেয়ে কেন মিথ্যা বললি? তুই জানিস তো তিশা বদমেজাজি। এমনি বলিনি। হইছে, এবার খাবার খেয়ে যা তো। আমি নাস্তা করে চলে এলাম টিউশন পড়াতে।
টিউশন করতে করতে 9টা বেজে গেল। আমি তাড়াতাড়ি করে বাসায় এসে রেডি হয়ে কলেজে যাব বলে বের হলাম। রাস্তায় দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি কিছুই বললাম না, জানি কিছু বললেই বকা দিবে। আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম। তিশা হয়তো রিক্সা করে আসবে, আমার তো এত টাকা নেই। টিউশনি করিয়ে নিজের খরচটা চালাই কোনো মতে। কিছু দূর যেতেই তিশা বলে উঠল। এই রাজ, দাঁড়া। আমি তিশার ডাক শুনে ঘুরে দাঁড়ালাম। তিশা আমার কাছে এসে বলল। চল। আমি তিশার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। তখন তিশা বলে উঠল। কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? না, এমনি, চলো। তারপর দুজনে হেঁটে কলেজে পৌঁছালাম। আজ খুব অবাক হলাম, তিশা হেঁটে আসলো কেন? যথারীতি আমি কারোর সাথে তেমন কথা বলি না, চুপচাপ থাকি। তিশা ওর বন্ধুদের সাথে কথা বলছিল। আমি বকুল গাছের নিচে বসে বই পড়ছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলল। রাজ, তোমাকে একটা কথা বলতে চাই। আমি ওপরে তাকিয়ে দেখি নিপু, মানে আমার ক্লাসমেট। বলো, কি বলবা? আসলে আমি একটা চ্যাপ্টার বুঝতে পারছি না, তুমি যদি বুঝিয়ে দিতে। ঠিক আছে, কোথায় প্রবলেম বলো? নিপু আমার পাশে বসার সাথে সাথে তিশা এসে বলল। কি হচ্ছে এখানে? আমি তিশার কথায় কি বলবো বুঝতে পারছি না, শুধু বললাম ও আমার কাছে নোট নিতে আসছে। নিপু, তুই যা, নোট আমি দিব। রাজের ধারে কাছেও যেন তোকে না দেখি। আমি উঠে দাঁড়াতেই তিশা আমাকে একটা থাপ্পড় মারলো আর বলল। আমার বাবার টাকায় খেয়ে পড়ে আমার প্রেম করতে চাস? আমি যদি বাবার কাছে না বলেছি তো আমার নামও তিশা নয়। বলেই তিশা চলে গেল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল টপ টপ করে পড়ে গেল। তিশাকে আমিও উল্টো থাপ্পড় দিতে পারতাম, কিন্তু পারি না, তাকে ভালোবাসি বলে। আর আব্বুকে কথা দিয়েছিলাম, যতই কষ্ট হোক আমি যেন চাচা চাচির কাছেই থাকি। আমি কলেজ থেকে ফিরলাম। গোসল করে যখনই খেতে যাব তখনই চাচিমা বলল। রাজ, দেখ তো তিশা রুমে কি করছে, ওকে খেতে আসতে বল। জি চাচিমা। আমি তেসার রুমের সামনে দাঁড়িয়ে আছি। খুব ভয় হচ্ছে, যদি আবার বকা দেয়। আমি আর না ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। আমাকে দেখেই তিশা রেগে উঠল। এই ফকিনীর বাচ্চা, তুই আমার রুমে কেন? চাচিমা তোমাকে খেতে রাখছে, তাই আসছি। ও, এখন বাহানা তাই না? আসলে তোর মতো লুজো ছেলেকে আমার ভালো করেছে না আছে। যা, বের হ বলছি। আমি কিছু না বলেই চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে আবার টিউশনি করতে গেলাম। রাতে বাসায় ফেরার পর চাচা বলল। রাজ, ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কথা আছে। আমি ফ্রেশ হয়ে এসে বসলাম। চাচা বলতে শুরু করলো। তোকে কলেজে পাঠাই কি প্রেম করতে? চাচা, তুমি এসব কি বলছো? আমি এসব কিচ্ছু করিনি। আমার কথাটা শোনা মাত্র চাচা আমাকে মারতে আসলো। চাচিমা সামলে নিল। তারপর চাচা যা বলল আমি শুনে তো অবাক হইলাম। তোর ফোন কোথায়? রুমে আছে চাচা। তোর ফোনটা নিয়ে আয়। আমি তারপর ফোনটা নিয়ে এলাম, চাচার হাতে দিলাম। তারপর চাচা বলল। নিতু নামের মেয়েটা তোকে এত ফোন দেয় কেন? আর এসব কি এসএমএস? আমি ফোনটা হাতে নিবার আগেই চাচা ফোনটা আছাড় দিয়ে ভেঙে দিল আর বলল। এমন করলে আমার বাড়িতে একটু জায়গা হবে না, বলে দিলাম। বলেই চাচা চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। একটু পর তিশা এসে বলল। ফকিনীর বাচ্চার ঢং কত! আমি কিছুই বললাম না। কি বলবো, আমার যে বলার মতো কেউ নেই। হায় রে তিশা, তোকে ভালোবাসি বলেই এত কথা। আমি রাতে তামিমকে পড়িয়ে ঘুমিয়ে গেলাম। প্রতিদিন আমার রুটিন অনুযায়ী চলতে থাকলাম। তিশা ছেলেদের সাথে অনেক মেশে। আমার অনেক হিংসা হতো, বাট কিছু বলতেও পারতাম না ভয়ে। আমি প্রতিদিন তিশাকে নিয়ে আমার ভালোবাসার কথাগুলো লিখতাম আর একটা করে মুচকি হাসি দিতাম। মাঝে মাঝে ভাবতাম
বেকার ভালোবাসি আমি। তিশা কোনোদিন আমার ভালোবাসা মেনে নেবে না। তারপর আমি ঘুমিয়ে গেলাম। আজ শুক্রবার, তাই নিজের কাপড়গুলো ধুয়ে দিলাম। আমি শুয়ে আছি, এমন সময় তিশা এসে বলল, রাজ, একটা কাজ করে দে তো। এখানে 1,000 টাকা আছে। আম্মু তোকে বাজার করে নিয়ে আসতে বলেছে, তাড়াতাড়ি নিয়ে আসবি। এই তো লিস্ট। আম্মু খালামণির বাসায় গেছে, এসে রান্না করবে কিন্তু। হুম। আমি টাকা নিয়ে যখন একটা শার্ট বের করলাম, তিশা বলে উঠল, ছোট লোকে এবার শার্ট পরতে হয়, আর টাকা চুরি করবি না একদম। তিশার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। তারপর আমি বাজার করে নিয়ে আসলাম। জুম্মার নামাজে যাব বলে রেডি হচ্ছিলাম, চাচা ডাকতে শুরু করলো। আমি তাড়াতাড়ি করে গেলাম। চাচা, আমাকে ডাকছিলে? হুম, এই নে তোর গিফট। কিসের গিফট চাচা? আরে আজকে শুক্রবার না, তাই তোর জন্য এই পাঞ্জাবিটা কিনে নিয়ে আসলাম। খুলে দেখ তো কেমন। আমি পাঞ্জাবিটা দেখে হেসে দিলাম আর বললাম, অনেক সুন্দর চাচা। চাচা হাসি দিয়ে বলল, যা বেটা পড়ে আয়, চাচা ভাজতে মিলে একসঙ্গে যাব নামাজ পড়তে। আজ আমার অনেক খুশি লাগছে, আর বাবার কথাও মনে পড়ছে। আমি বাবার সাথে পাঞ্জাবি পরে নামাজে যাইতাম। আমি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে যখনই রুমে যাচ্ছিলাম, চাচা বলে উঠল। রাজ, এদিকে আয় তো। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চাচা আমার হাতে 200 টাকা দিয়ে বলল। কোথাও থেকে ঘুরে আয়, আজকে তো ছুটি। আমি টাকা নিতে চাইলাম না, কিন্তু না নিয়েও কোনো উপায় নেই। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, আজ না হয় তিশাকে প্রপোজ করে দেখি কি হয়। কিন্তু তিশাকে কোথাও ঘুরতে নিয়ে যাব, এটা বলার সাহস আমার নেই। তাই চাচাকে গিয়ে বললাম, চাচা, আমি তিশাকে নিয়ে বাইরে যাই। যা, আরো ভালো, দুজন মিলে ঘুরে আয়। তিশা কথাটা শুনে আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। আমি চাচাকে বললাম, তুমি বলে দাও, তাহলে তিশা যাবে। তিশামা, যা তো, রাজের সাথে দুইজনে ঘুরে আয়। তিশা চাচার কথা ফেলতে পারে না, ভয় পাই বললেও চলে। তিশা রাজি হয়ে গেল। আমি তিশাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলাম। তিশা জায়গাটা দেখে অনেক খুশি। ও সেলফি তোলায় ব্যস্ত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎই তিশা বলে উঠল, রাজ, আয়, তোর একটা পিকোটাই। আমি না করলে ও বলল, আসবি না মাই খাবি? কাশফুলের মাঝে দাঁড়িয়ে আমি একটা পিক উঠাইলাম। আমি আগে লুকিয়ে একটা গোলাপ নিয়ে এসেছিলাম। আমি বুকে অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে তিশার সামনে দাঁড়ালাম। তিশা, তোমাকে কিছু বলতে চাই। বল, কি বলবি? আমি তোমাকে কি? আমাকে? আ আ আ আ আ আমি তো তোমাকে কথাগুলো বলতে গিয়েও পারছি না। ভালোবাসি কথাটা বের হচ্ছে না। কি বলবি বল তাড়াতাড়ি। খুব ভয় হচ্ছে, তিশা যদি মারে আর চাচা চাচিকে বলে দেয়। না, বলে ফেলি। আমি তোমাকে বলেই আটকে গেলাম। কি বলতে চাস কি তুই? তাড়াতাড়ি বল, না হলে থাপ্পড় দিয়ে কথাটা বের করে নেব। আমি কি বলবো বুঝতে পারছি না। না বললেও তিশা আমাকে ছাড়বে না। আমি বলে ফেললাম, আমি তোমাকে ফুচকা খাওয়াবো, প্লিজ না করো না। তোকে একটা থাপ্পড় না, দুটো দেওয়া দরকার। এই কথা বলতে তো সময় নিলি। আচ্ছা, চল। তারপর তিশাকে নিয়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসলাম। তিশা ফুচকা খাচ্ছে, আমি তাকিয়ে দেখছি। আমি আজও পারলাম না বলতে। আমি তিশাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে আমার মনের কথাগুলো ডায়েরিতে লিখতে লাগলাম। আর সত্যি অনেক ভালো লাগছে। তিশা আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি বারান্দায় হাঁটতে বের হলাম। আমি হঠাৎ দেখলাম তিশা ফোনের দিকে তাকিয়ে আমার দিকে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম এখন বলবো, কিন্তু তিশা আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। আমি নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তিশা আমার সামনে এসে দাঁড়ালো আর একটা থাপ্পড় মারলো। আমি আজ আর সহ্য করতে পারলাম না। আঘাত করলাম ভালোবাসার মানুষটিকে। আমি তিশাকে একটা
ঠাস করে থাপ্পড় মারলাম। তিশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি এত সাহস কোথা থেকে পেলাম। তিশা আমাকে বলে উঠল, শয়তান, লজ্জা, তুই আমার ওড়না ধরে টান দিয়েছিস কেন? আমি তিশার কথা শুনে নিচের দিকে তাকিয়ে দেখলাম তিশার ওড়নাটা সোফার সাথে আটকে গেছে। আমি ওড়নাটা ছাড়িয়ে বললাম, আমি এতটাও নীচ না, আর আমি লুচ্চা ছেলেও না যে তোমার ওড়না ধরে টানবো। দেখো, তোমার ওড়নাটা আটকে ছিল। মিথ্যে ভুল তুমি খুব ভালোই বুঝতে পারো। কথাগুলো বলেই আমি চলে আসলাম। রাতে শুয়ে আছি, তামিম এসে বলল, ভাইয়া খেতে আসো, আম্মু তোমাকে ডাকছে। আমি খেতে গেলাম। খাওয়া অবস্থায় দেখলাম তিশা আজ চুপ হয়ে আছে, কিছুই বলছে না। আমি আর কথা বাড়লাম না। খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গেলাম। প্রতিদিনকার মতো আমার কাজ চলছিল, তিশার বকা আর আমার সহ্য করা। আমি একদিন তিশাকে একটা ছেলের সাথে দেখে অবাক হলাম। ছেলেটা কে আমি জানি না। আজ খুব হিংসেও হচ্ছে। কি করব? আমি যে অনেক ভালোবাসি তিশাকে। রাতে বাসায় ফিরলাম। চাচিমা খেতে ডাকলো, কিন্তু আমি কিছুই বললাম না। মনে শুধু একটাই প্রশ্ন উদয় হলো যে ছেলেটা কে। আমি আর সহ্য করতে পারলাম না। রাত 10টায় তিশার রুমে গেলাম। তিশা তখন ফোনে SMS করে ব্যস্ত। তিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তিশা আমার কথা শুনে বলল, কি কথা? আর এত রাতে তুই এখানে কেন? আমি কিছু কথা বলতে চাই, তাই আসছি। কি কথা বল? তোমার সাথে আজকে একটা ছেলেকে দেখলাম। ছেলেটা কে? কেন? সে কে তুই জেনে কি করবি? আমাকে বলো, কে সে? বলবো না। তুমি তাকে ভালোবাসো? বাসলে বাসি, তাতে তোর কি, ছোট লোকের বাচ্চা? তিশা, তুমি আমার বাবা মাকে কেন বকা দাও? আমি শুধু জিজ্ঞাসা করেছি ছেলেটি কে, তাতেই তুমি বকা দিবা? আমার রুমে এত রাতে কেন আসছিস, ছোট লোকের বাচ্চা? বের হ বলছি। আরেকদিন আমার রুমে দেখলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ বলছি, না হলে আমি কিন্তু চিৎকার করব বলে দিচ্ছি। থাক তিশা, আমি চলে যাচ্ছি। তারপর আমি এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমি আমার কাজে চলে গেলাম। তারপর রাতে আমি একটু শুয়েছিলাম। তিশা বলল, কি রে ছোট লোকের বাচ্চা, শুয়ে আছিস? তামিমকে কে পড়াবে রে? তোর লজ্জা করে না? তুই আমার বাবার টাকায় খাস। আমি হলে কবে বেরিয়ে যেতাম। তুই এখান থেকে যাস না কেন রে? তোকে দেখলে আমার গা জ্বলে। তুই চলে গেলে আমি খুব খুশি হব। তুই এই বাড়িতে একটা আপদ মাত্র। আমি বিছানা থেকে উঠলাম না। আমি শুয়ে শুয়ে কান্না করছি। খুব কষ্ট হচ্ছে। আমার তো সব কিছুই ছিল, একটা ঝড় এসে সব ভেঙে গেছে। পৃথিবীতে জায়গার অভাব নেই। আমি আর এই বাসায় থাকবো না, চলে যাব তিশা। থাকবো না এই বাড়িতে। তুমি তো আমাকে সহ্য করতে পারো না। আমি চলে গেলে যদি তুমি খুশি হও তো আমি চলে যাব। কাল সকালে চাচাকে মিথ্যা কিছু বলে হলেও আমি চলে যাব। আমি আর তিশার চোখে কাটা হয়ে থাকবো না। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কারোর কান্নার আওয়াজ শুনে। কে কান্না করছে বুঝতে পারছি না। একটু পরেই বুঝতে পারলাম চাচার রুমে কান্না করছে। আমি উঠে তাড়াতাড়ি গিয়ে দেখলাম চাচা চোখ বন্ধ করে পড়ে আছে, আর চাচি তিশা কান্না করছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি তিশাকে বললাম, তিশা, কি হয়েছে চাচার? এমন কান্না করছো কেন? তিশা চুপ করে আছে আর কান্না করছে। এই তিশা, কি হয়েছে বলবে তো? রাজ, আব্বু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, কথা বলছে না। প্লিজ কিছু একটা কর। আমি কি করব বুঝতে পারছি না। আমি অনেক কষ্টে চাচাকে কোলে তুলে নিলাম। তারপর গাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। একটু পর ডক্টর এসে বলল, উনি হার্ট অ্যাটাক করেছেন, অনেক টাকা লাগবে। চাচিমা আমাকে কিছু টাকার কথা বললেন। আমি তিশাকে নিয়ে বাসা থেকে
ওইসব টাকা নিয়ে আসলাম। আরও টাকা লাগবে, তাই তিশা সহ চাচিকে হাসপাতালে রেখে আমি টাকা কালেক্ট করতে চলে আসলাম। অনেক চেষ্টা করে কিছু টাকা নিয়ে ফিরলাম। চাচিমা আমাকে দেখেই বলল, রাজ, টাকা পেলি? হ্যাঁ চাচিমা, কিছু টাকা পেয়েছি। তোমরা তো কিছু তো খাওনি, বসো, আমি খাবার নিয়ে আসছি। বলেই আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসলাম। খাবার এনে তিশার হাতে দিয়ে বললাম, নাও, খেয়ে নাও। তিশা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি খাবো না। আজ প্রথম তিশাকে কান্না করতে দেখলাম। কি তিশা, কান্না করছো কেন? আব্বু, আব্বু। বলে তিশা কান্না করে দিল। কি পাগলামি করছো? চাচা ঠিক ভালো হয়ে যাবে, নাও খেয়ে নাও। চাচিমাকেও খাবার দিয়ে বসে রইলাম। একটু পর তিশা এসে বলল, রাজ, তুই খাবি না? না, আমি খাবো না, আমি খেয়েছি। তিশা আমার কথা শুনে আর কিছু বলল না, চুপ করে বসে রইল। একটু পর ডক্টর এসে বলল, কোনো ভয় নেই, উনি সুস্থ হয়ে যাবে। চাচিমা চাচার কাছে রইল। আমি আর তিশা বসে আছি, সাথে তামিমও। একটু পর একটা লোক এসে বলল, আপনি বলছিলেন রক্ত দিবেন, চলেন। তিশা কথাটা শুনে বলল, কিসের রক্ত দিবে ও? রাজ, এসব কি বলছে লোকটা? আমি একে চিনি না তিশা। এ ভাই, আপনি কে জানতো? লোকটাকে ইশারা দিয়ে যেতে বললাম। আর তিশাকে বললাম লোকটা ভুল করছে। তিশা শান্ত হয়ে গেল। আসলে আমি টাকার জন্য রক্ত বিক্রি করতে চাইছিলাম। 3 দিন পর চাচাকে ছুটি দিল। চাচাকে নিয়ে বাসায় আসলাম। তারপর আমার কাজগুলো আবার করতে লাগলাম। একদিন আমি ওয়াশরুমে ছিলাম। তিশা আমার রুমে আসলো। আরে, বলাই তো হলো না, তিশা আজকাল পরিবর্তন হয়ে গেছে। আজকাল আর বকা দেয় না। তিশা আমার রুমে ঢুকে টেবিলের উপর একটা ডায়েরি দেখতে পেল। তিশা কৌতূহলবশত পড়তে লাগলো। তিশা ডায়েরিটা পড়তে গিয়ে অবাক হলো। প্রতিটা পেজে তিশার অত্যাচারগুলো লেখা। আর ভালোবাসি তিশা তোকে খুব, কিন্তু বলতে পারি না। তিশা আরও পড়তে লাগলো। জানো তিশা, তোমাকে আজ নদীর পাড়ে নিয়ে বলতে চাইছিলাম আই লাভ ইউ, বাট পারলাম না। বললাম ফুচকা খাওয়াবো। জানো তো তিশা, সেদিন বিকালে আমি তোমার ওড়না ধরে টানিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সেদিন তোমাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু কি জানো, ব্যথাটা আমার গায়ে লেগেছে। সেদিন ওই ছেলেটাকে তোমার সাথে দেখে খুব হিংসা হচ্ছিল, বাট আমি সেদিন হেরে গেলাম, কারণ তুমি সেই ছেলেটাকে তো ভালোবাসো। তুমি তারপর যখন বললে আমি চলে গেলে তুমি খুশি হবে, সেদিন ঠিক করেছিলাম আমি চলে যাব। কিন্তু পরদিন চাচা অসুস্থ হয়ে গেল, আমি যেতে পারলাম না। আমি চাচা চাচির মাঝে আমার মা বাবার ছায়া দেখতে পাই। খুব ভালোবাসি চাচা চাচিকে। আমি সারা জীবন এই পরিবারে থাকতে চাই, কিন্তু আমাকে একদিন চলে যেতেই হবে। তিশা, আমাকে তুমি যতই অপমান করো, আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তিশা ডায়েরিটা পড়ে ঢুকরে কেঁদে উঠল। তখনই আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। তিশা আমার দিকে তাকিয়ে আছে। আমি তিশার হাতের ডায়েরিটা দেখে ভয় পেয়ে গেলাম। রাজ আস্তে আস্তে তিশার সামনে আসতেই তিশা যা বলল রাজ তা কোনোদিন কল্পনা করেনি। রাজ, এতে কি সব লেখা? সব সত্যি? রাজ কিছু বলার আগেই তিশা রাজকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ রাজ। কেন এতদিন বলিসনি তুই আমাকে এতটা ভালোবাসিস? আই লাভ ইউ সো মাচ রাজ। তিশা রাজকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে রাজ তিশাকে ছেড়ে যাবে। রাজ তিশাকে জড়িয়ে ধরতে চেয়েও ভয় পাচ্ছে যদি তিশা মারে। রাজ আজ এত খুশির মাঝেও কান্না করছে। রাজ কখনো কল্পনাও করেনি তিশা এভাবে নিজে থেকে ভালোবাসি কথাটা বলবে। রাজ যেন জীবনের সবচেয়ে বড় চাওয়াটা পূরণ করেছে। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো?
এই ডায়েরির কথাগুলো সত্যি তো রাজ? রাজ চুপ করে মনে মনে হাসছে। এই রাজ, তুই চুপ করে আছিস কেন? ডায়েরিতে যা লেখা আছে সব ঠিক ছিল। তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বাসা ছেড়ে চলে যাব। মিথ্যা বললাম, কারণ তিশা কি করে তাই দেখতে চাই। সত্যি তুই আমাকে ভালোবাসিস না? আমি তোকে অনেক অবহেলা করেছি, অত্যাচার করেছি, কিন্তু আজ তোকে অনেক ভালোবাসি। বিশ্বাস কর রাজ, প্লিজ। আমি তোমার যোগ্য না তিশা। আমি এতিম, ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা। আর আমার মতো ছেলে কখনো তোমাকে ভালোবাসতে পারে না। কথাগুলো বলতে রাজের খুব কষ্ট হচ্ছিল, তবুও বলল। তারপর রাজ টিউশনিতে চলে গেল। তিশা রুমে বসে রাজের কথাগুলো ভাবছে। রাজ সত্যি বলেছে, কেন আমায় ভালোবাসা মেনে নেবে? আমি তোকে একটুও মেনে নিইনি বা বোঝারও চেষ্টা করিনি। আজ তিশা নিজেকে খুব অপরাধী ভাবছে। একটু অবহেলার জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি, আর ভুলটা যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না পিছনে যাবার। রাজ রাতে বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই তিশা দরজা খুলে দিল। আজ তুমি ঘুমাওনি তিশা? চাচিমা কোথায়? মা ঘুমাচ্ছে, আমার ঘুম আসছিল না তাই জেগে আছি। রাজ কিছু না বলে রুমে চলে গেল। তিশা পিছন পিছন গিয়ে বলল, রাজ, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোকে অনেক ভালোবাসি রাজ। তিশা, তোমার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই। প্লিজ তুমি যাও এখন। তুমি কখনো আমাকে ছোট লোকের বা ফকিরের বাচ্চা ছাড়া কথা বলনি। যা তা অপমান করেছো। কি ভাবছো সব কিছু ভুলে গেছি? আমি কিছুই ভুলে যাইনি। আমি এতিম, এতিম হয়ে থাকতে দাও। আমি তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। অনেকটা ঘৃণা করি তোমাকে। তিশা রাজের কথাগুলো নিচের দিকে তাকিয়ে শুনছে আর কান্না করছে। আজ তিশার মুখে কোনো কথা নেই। তিশা যেন বোবা হয়ে গেছে। রাজ তিশাকে কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে গেল। রাজ রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে বলছে, সরি, আমাকে ক্ষমা করে দিও তিশা। তোমাকে আজ অনেক ভালোবাসি। তুমি আমাকে আজ ভালোবাসো, এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া ছিল। কিন্তু আমি যে গরিব, জানি আজ তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার কথাগুলো শুনে। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিতে গিয়ে আমার 3 গুণ বেশি কষ্ট হচ্ছে। কি করব বলো? চাচা যে তোমার বিয়ে ঠিক করে রেখেছে। সামনের মাসেই তোমার বিয়ে হবে, একটা সুখের সংসার হবে, চাচার স্বপ্ন পূরণ হবে। ডাক্তার বলেছেন চাচাকে উত্তেজিত করা যাবে না। কি করে আমি এত বড় স্বপ্নটা ভেঙে দিই বলো? আই লাভ ইউ টিসা, বাট আই এম রিয়েলি সরি। রাজ কথাগুলো মনে মনে বলতে বলতে একটা দোকানে এসে পৌঁছালো। মামা, 1 প্যাকেট সিগারেট দেন তো। রাজ কখনো এসব খায়নি, কিন্তু আজকের কষ্টটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। রাজ সিগারেট নিয়ে ছাদে চলে গেল। একের পর এক সিগারেট টানতে লাগলো। কিছুই আর রাজের ভালো লাগছে না। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে গেল। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। তিশা আর আগের মতো রাজকে বকা দেয় না। সারাক্ষণ রাজকে আগের অপমান করার কথা ভেবে কান্না করে। তিশা ঠিক করলো আজ রাজকে আরেকবার বুঝাবে। আজও তিশা রাজের কথার কাছে হেরে গেল। দেখো তিশা, একটা কথা বলি তোমাকে। তোমার বিয়ে ঠিক করে রাখছে চাচা, তাকেই বিয়ে করে সুখী হবে। আর যত তাড়াতাড়ি পারি তোমাদের বাসা ছেড়ে চলে যাব, কারণ চাচা এখন পুরোপুরি সুস্থ আছে। তিশা রাজের মুখে বিয়ের কথা শুনে কিছুই বুঝতে পারলো না। ওর মাকে বলল, মা, আমার নাকি বিয়ে ঠিক হয়ে আছে? আমি তো কিছুই জানি না। তোর বাবার বন্ধুর ছেলে আবিরের সাথে সামনের মাসেই তোদের বিয়ে হবে। কি? কখনোই না। আমি ওই শয়তান আবিরকে বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় রাজকে করব, অন্য কাউকে না। তার আগে নিজেকে শেষ করে দিব, কথাটা মনে রেখো মা।
তিশার মা খুব অবাক হলো। সে বুঝতে পারলো এই কথাগুলো একবার তিশার বাবার কানে পৌঁছালে উনি আবার অসুস্থ হয়ে যাবেন। রাতে রাজ বাসায় ফিরলে তিশার মা রাজকে সবটা খুলে বললেন আর রাজকে দূরে সরে যেতে বললেন। রাতে রাজ শুয়ে শুয়ে কান্না করছে আর বলছে, কি দোষ করেছিলাম আল্লাহ, বাবা মাকে নিয়ে গেলে আর আমাকে রেখে গেলে এতগুলো কষ্ট পাওয়ার জন্য। রাজ ঠিক করে নিল কিছু একটা বলে ও গ্রামে চলে যাবে, কারণ এমনিতেও চাচা যেতে দিবে না। রাতে রাজ ঘুমিয়ে গেল। সকালে রাজের ঘুম ভাঙলো তিশার ডাকে। রাজ, এই রাজ, ওঠ এবার, বাবা তোকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। তিশা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে চাচার রুমে গেলাম। চাচা আমাকে দেখেই বলে উঠল, এত বেলা করে ঘুমানো ভালো না। তোকে কিছু টাকা দিচ্ছি, বাজার করে নিয়ে আয়। আজকে আবিরের বাবা মা আসবে, তাড়াতাড়ি আসিস কিন্তু। চাচা আমার হাতে টাকাগুলো দিয়ে বলল। আমি রুমে যেতেই তিশা বলে উঠল, রাজ, তুই আব্বুকে বল যে তুই আমাকে ভালোবাসিস, না হলে আমি গিয়ে বলি। তিশা, তুমি পাগল? জানো না তুমি চাচা অসুস্থ? তুমি কি চাও বলো তো? আর কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? একটুও ভালোবাসি না আমি তোমাকে। আর শোনো, তুমি আমাকে করা অপমানগুলো ভুলে গেলেও আমি ভুলে যাইনি। তোমাকে নিয়ে ডায়েরিতে লিখতাম, ঠিক আছে, বাট তোমার করা অপমানে সব ভালোবাসা চলে গেছে। তোমার জন্য আমার কোনো ভালোবাসা নেই, যা আছে শুধু ঘৃণা। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না। যতটা ভালোবাসতাম তার চেয়ে বেশি ঘৃণা করি এখন। তুমি কখনো ভালোবাসি কথাটা নিয়ে আমার কাছে আসবে না। আর চাচা তোমার বিয়ে ঠিক করেছে, তাকে বিয়ে করো। আর যদি তোমার বাবাকে মৃত দেখতে চাও তাহলে যা খুশি করো। তবে আমি চাচাকে অনেক ভালোবাসি। কোনো দিন সে আমাকে ছোট লোকের বাচ্চা বা ফকিরের বাচ্চা বলেনি। তুমি আমাকে ভালোবাসো না রাজ? না। তাহলে ওই ডায়েরির লেখাগুলো সব মিথ্যে? তিশার ওপর আমার খুব রাগ হলো। দিলাম ঠাস করে একটা থাপ্পড়। আর একবার যদি বলো ওই ডায়েরির কথা, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই রাজ এতদিন সব সহ্য করলেও এখন আর মানব না। আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, আর কখনো এই এতিম ছোট লোকের বাচ্চার কাছে আসবে না। তিশা রাজের কথাগুলো শুনে আজ শুধু কান্না করছে। রাজ বাজারে চলে গেল। রাজও খুব কষ্ট পাচ্ছে। রাজ ঠিক করে নিল, না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। বিকেলে আবিরের বাবা মা তিশাকে দেখতে আসলো। তারপর বিয়ে ঠিক করে গেল। 1 মাস পর বিয়ে হবে। তিশা বসে বসে কান্না করছিল। রাজ সকল আত্মীয়দের আপ্যায়ন করে যাচ্ছে। তিশা মনে মনে বলছে, রাজ, তুই এতটা পাষাণ হলি কি করে? কত হাসি খুশি তুই সব কাজ করে যাচ্ছিস। সব অতিথি চলে যাবার পর রাজ শুয়ে পড়ল। রাতে তিশা রাজের রুমে ঢুকে বলল, রাজ, বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচবো না। প্লিজ রাজ, প্লিজ। তিশা, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আর এত রাতে কেন আমার রুমে আসছো? বের হও তিশা। একদিন আমি তোকে অবহেলা করতাম, আর আজ তোকে ভালোবাসি, কিন্তু তা মেনে নিচ্ছিস না। রাজ, আমি নিজেকে শেষ করে দেব, তবু আমি কি বিয়ে করব না। কথাটা মনে রাখিস। তিশা যা বলে তাই করে। বলেই তিশা চলে গেল। আমি কি করবো তিশা? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, তবু বারবার ফিরিয়ে দিচ্ছি। আমার ভাবনায় ছেদ পড়ল চাচিমার কথায়। রাজ, তোকে একটা কথা বলতে চাই। জি বলো। আমি তোকে মায়ের মতো আদর করি, তুই এই মায়ের কথা শুনবি তো? চাচিমা, বলো কি কথা, আমি সব শুনবো। তুই আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো আসবি না। আমি তিশার সব কথা শুনেছি। আমার মেয়েকে আমি সামলে নেব। যত তাড়াতাড়ি সম্ভব চলে যা, আর তোর চাচা যেন এসব না জানতে পারে। চাচিমার কথাগুলো শুনে নিজেকে খুব অসহায় লাগছিল, তবুও বললাম, আমি চলে যাব, তুমি নিশ্চিত থাকো।
সে রাতে একটু ঘুমাতে পারলাম না। সারা রাত চোখ দুটো ভিজে আসছে। আমার কাজগুলো নিয়মমাফিক চলছিল, আর তিসার বিয়ের ডেটটাও এগিয়ে আসছে। চাচিমা আর আগের মতো নেই, আমার সাথে তেমন ভালো করে কথা বলে না। তিসার বিয়ের ঠিক 10 দিন আগে আমি চাচার সামনে গিয়ে দাঁড়ালাম মিথ্যা একটা অজুহাত নিয়ে। চাচা, আমি কালকে গ্রামে চলে যাব। চাচা আমার কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলল, গ্রামে চলে যাবি মানে? হ্যাঁ, ওইখানে একটা স্কুলে আমার জব হয়েছে, পরশু জয়েন করতে হবে, আর আমি ওখানেই থাকবো। তোর জব হলো, একবারও তো বললি না। আসলে চাচা, সারপ্রাইজ দিব বলে বলিনি। তা না হয় মানলাম, তিশার বিয়ে তুই চলে যাবি, এটা কি করে হয়? আচ্ছা শোন রাজ, বিয়ের ঠিক 2 দিন আগে চলে আসবি, কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিলাম। কখনো ভাবতে পারিনি চাচা এত সহজে রাজি হয়ে যাবে। আমি রাতেই টিকিট কেটে নিয়ে আসলাম। সকাল 7টায় বাস, তাই তাড়াতাড়ি করে এসে সব গোছাতে লাগলাম। তখনই তিশা এসে বলল, মিথ্যা বাহানা দেখিয়ে চলে যাচ্ছিস তাই না? আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। তিশা আবারও বলল, ঠিক আছে, যা, মুক্তি দিলাম, তবে বিয়ে আমি করব না, দরকার হলে মরে যাব। আমি কিছু বলার আগেই তিশা চলে গেল। আমি আবার কাপড় গোছাতে মনোযোগ দিলাম। রাতে একবার ছাদে গেলাম। এ ছাদে তখনই আসতাম যখন তিশা আমাকে বকা দিত। একটু বসে থেকে চলে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সারা রাত তিশা কান্না করলো। ও জানে রাত সত্যিই চলে যাবে। সকালে উঠে রাজ সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাজের আজ খুব কষ্ট হচ্ছে। যাদের বাবা মা ভাবলো তারাও পর হয়ে গেল। রাজ বাসে বসে বসে কান্না করছে, আর ওর ভিতরটা যেন ফেটে যাচ্ছে। ফোনটা বের করে পালিয়ে তোলা তিশার পিকগুলো দেখছে আর চোখের পানি মুছছে। হঠাৎ রাজের ফোনটা বেজে উঠল। রাজ দেখলো ওর চাচার ফোন। রাজ রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, এ রাজ, তুই কোথায়? চাচা, আমি বাসে বসে আছি। বাবা, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন চাচা, কি হয়েছে? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে আয় বলছি। আমার খুব ভয় হচ্ছিল, তিশা কিছু করে বসলেন না তো আবার। আমি বাস থেকে নেমে একটা সিএনজি করে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। আমাকে দেখেই চাচা এসে একটা ঠাস করে চড় মারল আর বলল, আমার মেয়ে যদি মরে তোর খবর আছে। খাইয়ে পড়িয়ে তোকে কালসাপ পুষেছিলাম, আমার মেয়ে আজ মারা যাচ্ছে তোর জন্য, আর মিথ্যা কথা বলে আজ তুই চলে যাচ্ছিস? চাচা, তিশার কি হয়েছে? চুপ, একদম চুপ। চাচার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। একটু পর ডক্টর এসে বলল, ভয় নেই, তিশা সুস্থ হয়ে যাবে। চাচিমা বলল, তুই চলে যাবার পর ও অনেকগুলা ঘুমের ওষুধ খেয়ে পড়ে যায়, পরে হসপিটালে নিয়ে আসি। আমি তিশার কাছে যেতেই তিশা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এসব কি করলে তুমি তিশা? আজ যদি কিছু হয়ে যেত? হলে হতো, তাতে তোর কি? এখন আসছিস কেন? তুই একটা ছোট লোকের বাচ্চা, অসভ্য, তুই একটা অসহ্য। আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তিশার কথা শুনে মুচকি হাসছি। তিশা কান্নার জন্য ঠিক করে কথাও বলতে পারছে না। আচ্ছা, মরার জন্য তো অনেক সিস্টেম ছিল, ঘুমের ওষুধ কেন? আমার ইচ্ছে তাই। তুই কেন আসছিস? চলে যা বলছি। বলেই তিশা আমাকে মারতে লাগলো। আমি তিশাকে জড়িয়ে ধরলাম। হবে এই ছোট লোকের বাচ্চার বউ, কথা দিচ্ছি সুখে রাখবো। না, আমি তোর বউ হবো না। এখন তুই আমাকে ভালোবাসিস কথাটাই বলিসনি। সব কথা বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয় ম্যাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। তিশা আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও অনেক ভালোবাসি তোমাকে। আমি তিশার কানে কানে বললাম, আর একবার যখন মরার ইচ্ছা হবে আমাকে বলিও, আমি একটা হারপিক কিনে দেব, কেমন? তিশা শুনেই আমার দিকে রাগীভাবে তাকালো, আর আমি হাসতে লাগলাম। একটু পর চাচা আর চাচিমা আসলো। তৃষা মা, এই শয়তানটার 2টো বিয়ে দিতে হবে। আমি আবিরের বাবাকে বুঝিয়ে না করে আসি।
আর রাজ, তুই রাতে তিশাকে নিয়ে বাসায় চলে যাস। চাচা চাচি চলে যাওয়ার পর তিশা বলে উঠল, দেখলি কেমন করে মরার অভিনয় করে বিয়েটা ঠিক করে দিলাম। হুম হুম। তারপর চাচা আবিরের বাবাকে বুঝিয়ে আমাদের বিয়ে ফাইনাল হলো। কাল আমাদের বিয়ে। আজ জানি কেমন খুশি খুশি লাগছে। জীবনে ভাবতে পারিনি তিশাকে আমি পাবো। যথারীতি আমাদের বিয়ে হয়ে গেল। আমি বাসর ঘরে ঢুকেই তিশা বলে উঠল, এত দেরি করলি কেন? এমন বউ জীবনে আর দেখিনি। বরকে তুই করে বলছে। বলবো, 100 বার বলবো। তোর কোনো সমস্যা? না গো, কোনো সমস্যা নেই। লেট করলি কেন? আরে বন্ধুরা ছিল তাই আর কি। বলে আমি খাটে বসতে যাব তখনই তিশা বলে উঠল, এই বসবে না, আজকে আমাকে প্রপোজ করতে হবে, তাও আবার হাতে গোলাপ নিয়ে। আচ্ছা মুশকিল, এত রাতে গোলাপ কই পাবো? তা তো আমি জানি না, আমাকে গোলাপ দিয়েই প্রপোজ করতে হবে। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না, অন্যদিন করি কেমন? না, এখনই করতে হবে, না হলে অন্য শাস্তি হবে। বলো তিশা, কি শাস্তি? আমাকে এখন কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। ওকে। বলে আমি তিশাকে কোলে নিয়ে ছাদে উঠলাম। ছাদে গিয়ে আমি খুব অবাক হলাম। ছাদটা সুন্দর করে সাজানো, তাতে হাজারো গোলাপও আছে। তিশা হঠাৎ বলে উঠল। হ্যাপি বার্থডে রাজ। আমি চমকে উঠলাম। আজ আমার জন্মদিন ছিল আর আমারই মনে ছিল না। তিশা আমার হাতে একটা কালারফুল মোড়ানো গিফট বক্স দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিশা ইশারা দিল খুলতে। আমি খুলে আরো বেশি অবাক হলাম। তাতে একটা গোল বলের ভেতরে দুটো লাফার একসাথে বসে আছে। তখন তিশা বলে উঠল, থাকবে তো সারা জীবন আমার পাশে এভাবে? আমি পাশ থেকে একটা গোলাপ নিয়ে হাঁটু ভেঙে বসে বললাম, হাই পেয়সি, আমি সারাটা জীবন শুধু তোমাকেই চাইবো। আই লাভ ইউ তিশা, আই লাভ ইউ সো মাচ। তিশা চোখের জল মুছতে মুছতে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে মনে বললাম, সারা জীবন তোমাকে এভাবে বুকে জড়িয়ে রাখবো আমার জান। মুয়া। তো বন্ধুরা, আজকের এই তিশা আর রাজের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর নেক্সট গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।